যে ভয়গুলো ছিল আসলে বাংলা নিয়ে, আমরা হচ্ছে এখানে দুইটা জিনিস পাই। একটা হচ্ছে প্যাসেজটা একটু ঘোলা ঘোলা আসছে। তো প্রথম কোশ্চেন যেটা ছিল, প্রথম কোশ্চেনটা হচ্ছে বাংলাতে নর্মালি আমরা বিগত বছরের কোশ্চেনগুলোতে দেখি যে বাংলায় গ্রামার থেকে প্রশ্নগুলো বেশি আসছে, ব্যাকরণ থেকে। কিন্তু এই বছর টেক্সটকে বেস করে ব্যাকরণের কোশ্চেনগুলো করা হয়েছে। আমি কিন্তু গত কয়েকদিন আগে বাংলা নিয়ে যেই ডিটেলস একটা ইয়ে ছিল সাজেশনমূলক ক্লাস, সেখানে ওটা নর্মালি বিডির উপরে ছিল, বাট বলছিলাম যে সাহিত্য থেকে প্রশ্নটা বেশি হয়। তো আজকে কিন্তু সায়েন্সের আমরা সেটা দেখলাম, সায়েন্স নর্মালি ব্যাকরণ বেস করে কোশ্চেন করে, কিন্তু এখানে যেটা দেখলাম যে বিজ্ঞানেও কিন্তু তারা ব্যাকরণ বেস করে না করে সাহিত্য বেস করে কোশ্চেন করছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে 4টা অপশন দেওয়া আছে। আর প্রথমত এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেটা হচ্ছে একটা মোটিভেশনটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে নর্মালি যদি একটু চিন্তা করি যে গতানুগতিক মানুষের লাইফটা হচ্ছে কিরকম, যে অনেক মানুষ অনেক বুদ্ধিমান, কিন্তু অনেক সময় তারা অনেক বুদ্ধিমান হওয়ার পরে কিছু কাজ ভুল করে বসে। আবার মানুষের অনেক সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধতার জায়গা হচ্ছে সে অনেক সময় অনেক সঠিক জিনিসও সে রিয়েলাইজ করতে পারে না। আবার অনেক সময় সে এটা এরকম যে বিবেকের তাড়নায় তার আবেগটা কাজ করে বসে। এই যে বিভিন্ন জায়গাটাতে হচ্ছে নর্মালি বলছে যে এখানে 2-3টা লাইন, যেটা হচ্ছে যে মানুষ চিন্তা ভাবনা কার্যকলাপ ভুল করে, শুধু এটা তার হচ্ছে স্বাভাবিক নয়, অপরিহার্য বটে। মানে একজন মানুষ ভুল করবে, এইটাই কিন্তু নর্মাল ব্যাপার। তো এখানে বলছে এটা শুধুমাত্র যে অজ্ঞ ব্যক্তিরা করে, এটা ব্যাপারটা এরকম না, বিজ্ঞ ব্যক্তিরাও এই ভুলটা করে। তার মানে বিজ্ঞ অজ্ঞ যারাই হোক তারা হচ্ছে এই ভুলগুলো করে, এবং এটা হচ্ছে এই কারণে তার এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার কারণে সে সবকিছু সঠিক সময় আইডেন্টিফাই করাটা তার জন্য হয়ে ওঠে না। তো এখানে যদি আমরা একটু অপশনগুলোর দিকে তাকাই, এখানে 1 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে মৌলিকভাবে কমজোর হওয়া মানুষের জন্য চলার পথে সব বিভ্রম চিহ্নিত করা দুঃসাধ্য। মানে মৌলিকভাবে কমজোর হওয়া যে মানুষ, তার চলার পথে বিভ্রম চিহ্নিত করা দুঃসাধ্য। বিভ্রমটা হচ্ছে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব বা এই টাইপের একটা জিনিস। এটা একটা অপশন পাই। 2 নম্বর যেটা দুর্বল স্বল্পজ্ঞানী মানুষ, তার সকল বিজ্ঞ মানুষের একই হারে মাত্রায় ভুল করে থাকে। ব্যাপারটা হচ্ছে দুর্বল আর হচ্ছে স্বল্পজ্ঞানী যারা মানুষ, আর হচ্ছে যে বিজ্ঞ মানুষ, সবাই কিন্তু একই সমানের ভুল করে না, ভুল করে সবাই, কিন্তু দুইজনের ভুলের পরিমাণটা কিন্তু ইকুয়াল না। তার মানে এটা আমরা যদি চিন্তা করি, এটা অপশন কাটা। এখানে একটা জিনিস হচ্ছে কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে দুইটাই আমরা পাই, একটা হচ্ছে অপশন কেটে দিয়ে, একটা হচ্ছে অপশন কেটে, মানে আমার হচ্ছে 4টা অপশন আছে, আমি যদি দেখি অ্যান্সারটা কোনটা পাচ্ছি না, তাহলে আমি যেটা আমার মনে হচ্ছে ভুল অ্যান্সার এটা আমি কেটে, তার মানে এটা আমরা যে কেটে দিয়ে দিলাম। জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে আশেপাশে বিবিধ প্রতিকূলতা মোকাবেলায় প্রতিনিয়ত মানুষ জিততে পারে না। আর ডি নাম্বার হচ্ছে উপরে কোনটি না, তার মানে এটা অবশ্যই না, এখানে অবশ্যই একটা উত্তর থাকবে। 1 নাম্বার যেটা বললাম যে এখানে মানুষের বিভ্রমটা হচ্ছে সবসময় কাজ করে না, তার মানে এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি আমরা একটু ক্রিটিক্যালি চিন্তা করি যে জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে, আমার কিন্তু উপরে উদ্দীপকে বলেই দেয়া আছে যে মানুষের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সে তার প্রতিটা টেস্টে তার যে যোগ্যতা সেই অনুযায়ী সে ভুল করে। তো এখানে এটাই বলছে যে তার জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে হচ্ছে সে বিভিন্ন প্রতিকূলতায় বিভিন্ন সময় হচ্ছে কি করে, ভুল করে, বা হচ্ছে সে তার বিভিন্ন প্রতিকূলতা সে জিততে পারে না। ঠিক আছে, তার মানে আমরা যদি একটু উদ্দীপকতার সাথে চিন্তা করি, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা পাই আমরা হচ্ছে কি সি। 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে একদম সিম্পল একটা কোশ্চেন ব্যাকরণের, যদি আমরা যারা বানানের নিয়মটা পড়ে আসি। এখানে আমি একটু আগে যেটা বলছি যে 2 ভাবে আমরা পাই, একটা যে অপশন কেটে দিয়ে, আর একটা হচ্ছে আমার সঠিক অপশন কারেক্ট করে। তার মানে এখানে আমরা একটু বানানের দিকে দেখি, এখানে এটা 2টা বানানই ভুল, তার মানে আমার এ বি অটো কাটা। যেহেতু বানান ভুল, তার মানে এখানে বাক্য সঠিক থাকুক আর ভুল থাকুক সেটা আমার দেখার কোনো সুযোগ নেই, 2টা অপশন 2টাই কাটা। এখন সি নাম্বার আর ডি নাম্বারের মধ্যে 2টা বানানই কিন্তু আমার এখানে সঠিক। পলাতক নেতাদের স্বনামে বেনামে বিপুল সম্পত্তি আছে, তার মানে এখানে স্বনাম আর বেনাম যেই অপশন 2টা আছে সেইটাতে হচ্ছে এই যে স্বনাম, এই স্বনামের মধ্যে হচ্ছে যে স্বনাম যেটা সেখানে কিন্তু দন্তস্বয় ব হয়, তার মানে এখানে কাটা, এইটা ভুল। তার মানে এই 2টা হচ্ছে সপরিবারের ক্ষেত্রে বানান ভুলের কারণে, আর সি নাম্বার যেটা সেটা হচ্ছে বানান ভুলের কারণে। তার মানে আমাদের হচ্ছে যে আমরা বাংলা যে সাজেশন ক্লাসটা দেবো সেখানে বলছিলাম যে বানানের নিয়ম এবং উচ্চারণের নিয়ম থেকে একটা কোশ্চেন অবশ্যই, তার মানে এটা হচ্ছে আমাদের বিজ্ঞানে যেটা সেখানে আমরা দেখলাম। তার মানে এখানে আমাদের হচ্ছে অ্যান্সারটা কোনটা, ডি নাম্বার।
3 নাম্বার কোশ্চেন যদি আমরা যাই, নিচের কোন বক্তব্যটি বিলাসী গল্পের সাথে অসত্য? এখানে কিন্তু আমার প্রশ্ন বলছে প্রেক্ষাপটে অসত্য, সত্য কিন্তু বলে নাই। এখানে যদি বলতে অসত্য নয়, যদি আবার বলতে অসত্য হয়, তার মানে এটা সত্য হয়ে যায়। তার মানে এটা যদি বলে না, তার মানে বিলাসী গল্প যদি আমরা একটু ভালো করে আমি বলছিলাম যে টেক্সট বেস কোশ্চেনগুলো খুব বেশি হয়, সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে বিলাসী গল্প থেকে যেটা পাই, সেখানে হচ্ছে আমরা যদি বিলাসী গল্প দিকে একটু চিন্তা করি, সেখানে বিলাসী গল্পে কিন্তু মৃত্যুঞ্জয় আর হচ্ছে তার বউ যে তার সাথে যে সম্পর্কটা, কিন্তু গ্রামের মানুষের ওরকম মাথা ব্যথার কারণ ছিল না। পরবর্তীতে গিয়ে একটা সময় গ্রামের মানুষ তার চাচার কারণে রিক করে। তো এখানে আমরা যদি দেখি যে মৃত্যুঞ্জয়ের সাথে মৃত্যুঞ্জয়ের শ্বশুরের যে সম্পর্কটা, সেটা কোনো টানাপোড়েনের গল্প উল্লেখ নেই। তার মানে মৃত্যুঞ্জয়ের শ্বশুরের পরিচয়টা কিন্তু তেমন একটা ছিল না, তার বউ হচ্ছে তার সাথে থাকতো, বা হচ্ছে তাদের যে সম্পর্কটা এটা হচ্ছে তেমন একটা তার শ্বশুরবাড়ির সাথে যেই মনোমালিন্য হবে এরকম কিন্তু ছিল। তার মানে এইটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের গল্পের সাথে যাচ্ছে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে গল্পটা উত্তম পুরুষের লেখা। আমরা হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ তিনটাতেই পাই। তিনটা পুরুষ বা পার্সন, যেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেটার সাথে মিল রেখে, তার মানে এখানে গল্পটা উত্তম পুরুষের লেখা। এটা হচ্ছে আমরা ডিটেলস পরে যদি কখনো সুযোগে এটা দেখবো। এরপর হচ্ছে মৃত্যুঞ্জয়ের যে খুড়া ছিল, তার যে জ্ঞাতি আত্মীয়, তার কথাবার্তা বা কার্যকলাপ সবসময় শ্লেষাত্মক, মানে হচ্ছে খুব নেগেটিভ ভাবে উপস্থাপন হইতো। এটাও ঠিক। তার মানে আমাদের যদি তিনটাই ঠিক হয়, তাহলে অ্যান্সার যেটা সেটা হচ্ছে যে এটা। তার মানে এই তিনটাই কাটা, তার মানে তিনটাই হচ্ছে গল্পের সাথে সামঞ্জস্য, আর এটা হচ্ছে যে অসামঞ্জস্য। কেন অসামঞ্জস্য? সেটা হচ্ছে যে জাতপাত, ধনী দরিদ্র নির্বিশেষে রীতিমঙ্গলের প্রতি সমাজের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এটা কিন্তু জাতপাত যেই হচ্ছে তাদের যে সম্পর্কটা ছিল, সেটা কিন্তু তাদের জাতের সাথে যাইতো না, কিন্তু এটা নিয়ে মানুষের তেমন ছিল না। তো এটা হচ্ছে গল্পের সাথে আমাদের অসত্য একটা ব্যাপার। তার মানে এখানে তিনটা অপশন কাটা যদি আমরা দেই, তাহলে এটা। তার মানে আমি দুইভাবে অ্যান্সারগুলো করতে পারি, একটা হচ্ছে অপশন কেটে দিয়ে, আর একটা। তার মানে কোশ্চেন কিন্তু বেশি কঠিন হয় না। যদি আপনার বিলাসী গল্পটা খুব ভালো করে পড়া থাকে, আশা করি এই কোশ্চেনটা আপনার জন্য একদম সহজ। 4 নম্বর হচ্ছে কোন বাক্যে ঢাক ঢাক গুড়গুড়, এই যে একটা, এটা হচ্ছে বাগধারা। বাগধারা আমি যদি পাই, এটার বাগধারা মানে হচ্ছে গোপন, গোপন করা। এখন গোপন করা কিসের ক্ষেত্রে হয়? এখানে ধরো বলছে যে নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে কি মানুষ গোপন করে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, এটা আমি গোপন করব? তার মানে ঢাক ঢাক গুড়গুড় কি লাভ, নিজের পায়ে দাঁড়াও, এটা না। গোপন করার ক্ষেত্রে এটা মানুষ কখনোই দাঁড়ায় না, বা এটা গোপন করা কিছু নাই। ঢাক ঢাক গুড়গুড় কি লাভ, এখানে ভাবে কি লাভ, আসল কথাটি বলো। তার এটা যে আমরা একটু দেখি যে গোপন করা, তার মানে বলছে গোপন করে কি লাভ, আসল কথা যেটা বলো। আমরা তো অনেক সময় বিনা বিনা অনেক কিছু বলার চেষ্টা করি, তো আমরা বলি যে ঠিক আছে, গোপন করার দরকার নেই, খুলে বলো। তার মানে এইখানে যদি আমরা দেখি, বি নাম্বারটাই সঠিক। ঢাক ঢাক গুড়গুড় করে কি লাভ, কাজে লেগে যাও। এটাও কাজে লেগে যাওয়ার সাথে গোপন করার কোনো বিষয় তেমন একটা থাকে না। স্কুলে যাও, এখন এই যে এখানে স্কুলে যায়, যাওয়ার যায় যেই, এখন একটা সম্প্রতি চলছে যে যায় আর যায়, এই যে ব্যাপারটা। তো এখানে আমরা যদি বলি যে কোনো কিছু গোপন করার সাথে কথার যেই সাদৃশ্য, সেটা আমরা পাই। তার মানে এখানে সঠিক আনসার হচ্ছে কি বি। 5 নম্বর যদি আমরা দেখি যে এখানে এটা হচ্ছে ওই যে আগেই বললাম যে আপনার কাছে যদি মনে হচ্ছে কোনো সঠিক, এটা আমি পাচ্ছি না। তার মানে যেটা প্রতিদানকে লিখছে জসীমউদ্দিন, লিখছে মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, লিখছে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, লিখছে। এখন সিরাজউদ্দৌলা আবু জাফর উদ্দৌলা লিখুক না লিখুক, এটা আমার ভুল। তার মানে এটা কে লিখছে? এটা হচ্ছে লিখছে সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর। তার মানে হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ কাছাকাছি একটা নাম দিছে। তো আমরা হচ্ছে যেটা বলছিলাম যে সাহিত্য থেকে কিন্তু কবি পরিচিতি থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তার মানে বিজ্ঞানে যেহেতু একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন দিয়ে রাখছে, 10টা কোশ্চেনের মধ্যে বি এবং ডিতে অবশ্যই অনেকগুলো কোশ্চেন থাকবে। 6 নাম্বার যেটা, সেটা তাহারই পরমের কবিতার প্রসঙ্গ কোনটা নিয়ে আসছে? এখানে যেটা হচ্ছে আমরা যদি দেখি যে তাহারই পরমের কবিতায় কবি হচ্ছে সে আনমনে বসেছিল, তাকে বলছে কবি ফাগুন ধরা এসছে আপনি কেন আনমনে। এই যে জিনিসগুলা, এটা কিন্তু যেটা, তো এখানে যেটা বলছে কবিতার সাথে সঠিক নয় কোনটা, বা কবিতার প্রসঙ্গ নয় কোনটা, এখানে কিন্তু কবিকে রিক্ততার সুরে আসন্ন করছে। মানে কবি তার যে বেদনা, তার স্বামী হারার যে বেদনা, সেই বেদনায় কিন্তু সে আসক্ত ছিল।
2 নম্বর যেটা গঠনৈতিক দিক থেকে এটি সংলাপ নির্ভর কবিতা, এটা আমরা হচ্ছে যে কবিতা পরিচিতি যদি পাই এখানে স্পষ্ট করে দেওয়া আছে কবিতার হচ্ছে একটি সংলাপ নির্ভর, তার মানে দুইজন ব্যক্তির মধ্যে সংলাপ, তার মানে এটা সঠিক। সি নাম্বার যেটা সেটা হচ্ছে কবিতাটিতে কবির ব্যক্তি জীবনে কষ্টের ঘটনা ছায়াপাত করছে, তার মানে এখানে কবির যে ব্যক্তিগত কষ্ট বা ব্যক্তিগত জীবনের যেই বেদনা সেটা ছায়াটাই কিন্তু এখানে প্রকাশ পাইছে। তার মানে 3টা অপশন যদি সঠিক হয় তার মানে ভুল কোনটা, এটা। তাহলে বসন্ত প্রকৃতির সৌন্দর্য নির্ভর কবি মানে উদ্দীপনা কবিতাটি উপজীব্য, এখানে কিন্তু এটা বলে নাই। যদিও সে ফাগুন আসছে ধরায় বা হচ্ছে আমের মুকুল ফুটছে এরকম অনেকগুলো কথা বলা আছে, কিন্তু কবিতার মূল উপজীব্য ছিল তার ব্যক্তিগত জীবনের বিষাদ, তার স্বামী হারার যে বেদনা সেই জায়গাটা। এটা যদি কবিতাটা আমরা খুব ভালো করে না পড়ি তাহলে আসলে এই ক্রিটিক্যালি কোশ্চেনগুলো পাওয়াটা অনেক টাফ। তার মানে আমি আবারও বলছি, যারা মানবিকে পরীক্ষা দিবেন বিশেষ করে বি এবং ডিতে, কবি পরিচিতি, কবিতা, গল্প, গল্প পরিচিতি এই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে। 7 নম্বরে যেটা গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোক, এটা হচ্ছে একটা বাগধারা। আমরা দেখেন 2টা বাগধারা, 10টা কোশ্চেনের মধ্যে 2টা বাগধারা দিয়ে রাখছে। মাছের মায়ের পুত্র শোক মানে হচ্ছে কারো প্রতি ক্রোকোডাইল টায়ার্স, যেটা আমরা ইংলিশে পাই ক্রোকোডাইল টায়ার্স, হচ্ছে মায়া কান্না, মানে আপনি হচ্ছে লোক দেখানো কান্না যেটাকে বলে, যে একজন মানুষ হচ্ছে সে মারা গেছে বা তার দুঃখ আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন, মানে লোক দেখানো। তো এটা হচ্ছে গরিবের প্রতি বড় লোকদের যেই সহানুভূতি। আমরা যদি জাকাতের সময়গুলোতে দেখি তারা হচ্ছে মানুষ দেখানোর জন্য 300 টাকা 250 টাকা দামে কাপড় কিনে লম্বা লাইন ধরে জাকাত তুলে ছবি তুলে দেয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এটা হচ্ছে মাছের পুত্র শোক, এটা হচ্ছে বাগধারা। তার মানে আমাকে বাগধারাগুলো কি ভালো করে পড়তে হবে। তো এটা হচ্ছে তাহলে এটা কি মিথ্যা শোক, আমরা যেটা বলছিলাম যে ক্রোকোডাইল টায়ার্স মানে মিথ্যা মায়া কান্না বা মিথ্যা কান্না, তাহলে বাকিগুলো তো হবেই না। তার মানে এটা হচ্ছে গেল। 8 নাম্বার হচ্ছে লাল সালু উপন্যাস। তার মানে দেখছেন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 15টা কোশ্চেন ছিল, সেখানে কিন্তু লাল সালু বা ইয়া থেকে কোশ্চেন করে এখানে কিন্তু আসছে। তো লাল সালুটা হচ্ছে কি, নিচের কোন বক্তব্যটি সঠিক লাল সালুর ক্ষেত্রে? এখন দেখেন লাল সালু কিন্তু লাল সালুতে যেটা সেটা হচ্ছে যে মানে এখানে সামাজিক যে চরিত্রটা বা সামাজিক যে কালচার এই জায়গাটাতে কিন্তু লাল শালুকটাতে নিয়ে আসে। তো এখানে যেটা সেটা হচ্ছে যে উপন্যাসী রহিমা চরিত্রে মসজিদের শাশুড়ি, রহিমাকে মসজিদের শাশুড়ি, এটা যদি কেউ মানে অন্ধ ব্যক্তিকেও বলা হয় যে রহিমা হচ্ছে মসজিদের শাশুড়ি, এটা কিন্তু ভুল। তার মানে এখানে হচ্ছে যে কোন বক্তব্যটি সঠিক, তার মানে এটা আমাদের ভুল। 2 নম্বর হচ্ছে উপন্যাসে জমিলার উপস্থিত মসজিদের স্ত্রী হিসেবে, তাহলে বলছে কোন বক্তব্যটা সঠিক, তার মানে আমার হচ্ছে এইটা। মসজিদের একজন বর্ণ ভাবক হিসেবে চিত্র করা হয়েছে, সাংস্কৃতিক বৈচিত্র্যের উজ্জ্বল নিদর্শন হিসেবে মাজার ইতিবাচক ভূমিকা দেখা হয়েছে। এখানে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু মাজারের ইতিবাচক ভূমিকাটা তিনি বলে নাই, এখানে কিন্তু উনি নেগেটিভ ভূমিকাটা নিয়ে আসছে, তার মানে এখানে এটাও ভুল। বি নাম্বার যারা মসজিদকে একজন বর্ণ ভাবক হিসেবে চিন্তা করেছে এটাও ভুল, তাকে কিন্তু হচ্ছে সেখানে এক ধরনের খুব চালাক এবং কি বলে ছলচাতুরী ব্যক্তি হিসেবে নিয়ে আসা হয়েছে। তো এখানে যেটা সঠিক সেটা হচ্ছে জমিলার উপস্থিতি মসজিদের স্ত্রী, তার মানে সি নাম্বারটা। এটা একদম সহজ কোয়েশ্চেন, আপনি যদি অপশনগুলো একটু পড়েন তাহলে এটা ইজিলি পাওয়া যাবে। 9 নম্বর কোয়েশ্চেন, সুসংহত একটি অনুচ্ছেদ গঠন করতে নিচের কোন বাক্যটা ক্রমে বিন্যস্ত করতে হবে? আর এটা একটু ক্রিটিক্যালি আইকিউ টাইপের কোয়েশ্চেন। নর্মালি আমরা হচ্ছে ধরেন একটা গল্প আমি যদি লিখতে যাই, প্রথমে হচ্ছে আমাকে গল্পের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করতে হবে, বা হচ্ছে আমি গল্পের একটা স্ক্রিপ্ট চিন্তা করব, দেন হচ্ছে ওই গল্পটাতে আমি একটা ক্যারেক্টার দিব, দেন হচ্ছে ওই ক্যারেক্টার হচ্ছে আমি একটা গল্পের সাথে সামঞ্জস্য রাখবো ক্যারেক্টারটাকে, তারপর হচ্ছে আমি একটা এন্ডিং টানবো। তো আমরা যদি এখানে দেখি নাটক মূলত ক্রিয়াশীলতার সৃজনশীল, এই জিনিসটা 1 নম্বরটা যেটা হচ্ছে একটি দৃশ্য অপর দৃশ্যে তিনি চলে গেছে অনায়াসে দ্রুতের সঙ্গে, এটা কিন্তু একটা মাঝখানের লাইন। আমরা বলতে পারি যে একটা দৃশ্য আসছে, তার দৃশ্যের সাথে আরেকটা দৃশ্য হচ্ছে তার সামঞ্জস্য হচ্ছে, তার মানে এটা কিন্তু আমি একটু ক্রিটিক্যালি চিন্তা করলে এই লাইনটা কিন্তু হচ্ছে একটা আমার মনে হচ্ছে মাঝখানের লাইন। তাহলে আমরা যদি এটা স্কিপ করি, 2 নম্বর এই চিন্তা সিকান্দার পূর্বপর বজায় রেখেছেন, তার মানে এইটাও কিন্তু প্রথম লাইন হিসেবে আমরা ধরতে পারি না। কেন? কারণ এই চিন্তা বলছে, তার মানে হচ্ছে আমাকে আগে একটা জিনিস আছে, ওইটার পর হচ্ছে আমার কি আর একটা চিন্তা আসছে। 3rd নাম্বার যেটা নাটক মূলত ক্রিয়াশীলতার সৃজনভূমি, এই জিনিসটা কিন্তু মাঝখানে লাইন মনে হচ্ছে না যদি আপনি ওই দুইটার সাথে চিন্তা করেন। 4th নাম্বার যেটা ফলে দীর্ঘ বর্ণনার ভার, তার মানে এটা কিন্তু
মাঝখান বা শেষের লাইন বোঝাচ্ছে। তার মানে একটা গল্প হয়েছে যে আমি আজকে পরীক্ষা দিয়ে আসছি, ফলে আমার আজকে খুব ক্লান্ত লাগছে। তার মানে একটা হয়ে যাওয়ার পরে, তার মানে তিনটা যেহেতু না হয়, তার মানে এটা হচ্ছে 1 নম্বর লাইন। এখন 1 নম্বরে একটি নাটক মূলত ক্রিয়াশীলতার সৃজনভূমি। ওকে, এই চিন্তা থেকে সিকান্দার একটা নাম নিয়ে আসছে, যে সিকান্দার বা রহিম, করিম, জমিলা, আকাশ, বাতাস, যেটাই হোক, তার পূর্বাপর বজায় রেখেছে। তার মানে এই যে নাটক ক্রিয়াশীল সৃজনভূমি, এখান থেকে সে তার চিন্তাটাকে কন্টিনিউ করছে, বা তার চিন্তাটাকে হচ্ছে সে একটা বাস্তবতায় রূপ দিছে। দেওয়ার ফলে হচ্ছে কি হয়েছে, এই দৃশ্য, এই যে পুরো বজায় রাখছে, এই দৃশ্য তিনি হচ্ছে কি অপর একটা দৃশ্য চলে গেছেন অনায়াসে দ্রুততার সঙ্গে। ফলে দীর্ঘ বর্ণনার ভার কখনোই নাটকটিতে আক্রান্ত হয়নি। তার মানে নাটক হচ্ছে একটা ক্রিয়াশীল চিন্তা, সেই চিন্তাটার সাথে হচ্ছে আমি এটাকে একটার সাথে আর একটা দৃশ্য বজায় রাখছি, এবং এই দৃশ্য বজায় রাখার ফলে আমি হচ্ছে এটাকে দ্রুততার সঙ্গে চলে গেছি। চলে যাওয়ার ফলে আমি এখানে কোনো ধরনের কি হয়ে যায়, কোনো ভরাক্রান্ত বা হচ্ছে কোনো দীর্ঘ একটা জিনিস, তার সাথে আমি কোনো ক্লান্তির অনুভবটা হয় না। তার মানে এখানে আমরা যদি সাজাই 3 যোগ নাটক, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তার মানে এখানে 3, 2, 1, 4 কোনটা হচ্ছে বি নাম্বার। তার মানে আমাদের উত্তর হচ্ছে কি বি। লাস্ট কোশ্চেন, নিচের কোন বাক্যটি সবচেয়ে অর্থপূর্ণভাবে গঠিত হয়েছে? এখানে হচ্ছে আমি বলি, ওই যে একটু আগে বললাম যে বানান এবং উচ্চারণ রীতি থেকে। আমাদের টাইম একদম শেষ। বাধা দুইটাই বানানো চন্দ্রবিন্দু দিয়ে করা, করে দুইটা বানানি ভুল। সি নাম্বার, ডি নাম্বারে বাধা ঠিক আছে। পেয়েছিলাম বলে আমার আর যাওয়া হয়নি, হয়নি আর হয়নি, এই দুইটার মধ্যে কোনটা সঠিক? আমার যাওয়া হয়নি, হয়নি কখনো হয় না, হয়নি হয়, আমার যাওয়া হয়নি। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে সি, হয়নি আর হয়নি। ওই যে বলছে যে স্যার আমি ক্লাস করতে চাই, বলছে স্যার আমি ক্লাস করতে চাই। তো বলছে স্যার আমি ক্লাস করতে চাই, তো বললাম কে করতে চায়, বলে স্যার আমি। তো ব্যাপারটা হচ্ছে আমি ক্লাস করতে চাই হয় না, আমি ক্লাস করতে চাই। এটা হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, যেটা আমরা জানি। নাম পুরুষের ক্ষেত্রে হচ্ছে চাই হয়, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ক্ষেত্রে হচ্ছে চাই হয়। আর নাম পুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে নাম পুরুষ, আর হচ্ছে মধ্যম, উত্তম, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে যে চাই হয়। তো এই হচ্ছে ব্যাপার। বাংলায় নর্মালি 10টা কোশ্চেন, আমি যখন কোশ্চেনগুলো দেখি আমার কাছে তেমন একটা কঠিন মনে হয় না, আপনাদের কাছে কঠিন মনে হইলেও হইতে পারে। তবে বাংলা কোশ্চেনটা হচ্ছে একটু ক্রিটিক্যালি ছিল এবং খুব গুছানো কোশ্চেনগুলো ছিল। তো আমি আবারও বলছি, যারা মানবিক এবং বি এবং ডিতে পরীক্ষা দিবেন, টেক্সট থেকে কোশ্চেন বিজ্ঞানে যেহেতু অনেকগুলো আছে, মানবিকেও হবে, তো সবাই টেক্সট থেকে কোশ্চেনগুলো হবে, সেই চিন্তা থেকেই আপনার টেক্সটের গল্প, কবিতা, গল্প পরিচিতি এবং কবি পরিচিতি, এই দুটো খুব ভালো করে পড়বেন। দে বলতে বোঝাচ্ছে এখানে কাকে বোঝাচ্ছে? এই ম্যাটেরিয়ালস কে, কেমিক্যাল ম্যাটেরিয়ালস কে। ম্যাটেরিয়ালস মানে ফার্টিলাইজার কি আর কি, সারকে বোঝাচ্ছে। এখন সারটা ওয়ার মানে ছিল, ওয়ার মানে ছিল কেমন ছিল, এই যে দেখেন স্ট্রং ছিল। এবার একটু খেয়াল করেন, এখানে হচ্ছে পাওয়ারফুল, আর এখানে দিচ্ছে কি স্ট্রং। আসলে পাওয়ারফুলের সিনোনিম হচ্ছে কি স্ট্রং, এটা সবাই জানেন। পাওয়ারফুল আর স্ট্রং যে সিমিলার, এটা আপনারা অনেকেই জানেন, বোঝেন। তাহলে এই শব্দটা এখানে ছিল কি পাওয়ারফুল, আর এখানে দিচ্ছে কি স্ট্রং, আর এখানে দিছে ইনএক্সপেন্সিভ। আচ্ছা, এক্সপেন্সিভের বিপরীত কি? ইনএক্সপেন্সিভ। এক্সপেন্সিভের বিপরীত কি? সস্তা কিনা, চিপ কিনা, বলেন চিপ কিনা। তাহলে চিপের সিনোনিম কিন্তু, হ্যাঁ চিপের সিনোনিম কি? দেখেন চিপের সিনোনিম হচ্ছে ইনএক্সপেন্সিভ। তার মানে এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল, ব্যয়বহুলের বিপরীত কি সস্তা, আর সস্তা মানে কি ইনএক্সপেন্সিভ অথবা চিপ। প্রশ্নে ছিল চিপ, দেখেন চিপ, এই দেখেন বিং চিপ, এই ওয়ার্ডটা দেখেন, খেয়াল করেন। তার মানে এই চিপ যে শব্দের অর্থ, ইনএক্সপেন্সিভ একই অর্থ। আর এটা কি ইজি টু ট্রান্সপোর্ট, এখান থেকে ইজি টু ক্যারি। ট্রান্সপোর্ট মানে বহন করা, ক্যারি মানে কি বহন করা। দেখেন হুবহুব লাইনগুলো দিছে, জাস্ট একটা একটা করে চেঞ্জ করে দিছে। ইজি এখানে ঠিক রাখছে, ওখানে ছিল ট্রান্সপোর্ট, আর এখানে ছিল কি ক্যারি। তার মানে আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পারছেন। এটা হুবহুব প্রশ্নে আছে, পেজে আছে, পেজের সাথে মিল রেখে 3 নাম্বার প্রশ্ন করছে। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক সহজ প্রশ্ন ছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি।
এবার দেখেন the scientists were concerned about the chemical pesticides with respect to human health because এবার এই যে যারা বিজ্ঞানী ছিল তারা এই কেমিক্যাল পেস্টিসাইডের ব্যাপারে খুব কি ছিল, সচেতন, উদ্বিগ্ন ছিল। কনসার্ন মানে কি, উদ্বিগ্ন, দুশ্চিন্তায় থাকা, ভাবা, কোনো কিছু নিয়ে ভাবা, সংশ্লিষ্ট থাকা, কোনো কিছুর সাথে জড়িত থাকা, মানে ওই বিষয় নিয়ে সার্বক্ষণিক কি তৎপর থাকা, উদ্বিগ্ন থাকা, চিন্তা করা, ভাবা। কেন ভাবতো তারা কনসার্ন ছিল? বিকজ, কারণ। দে বলতে কাকে বোঝাচ্ছে? কেমিক্যাল পেস্টিসাইডকে। এটা দেখেন এই লাইনটাও আছে। এই লাইনটা আমরা কোথায় পাবো দেখবো যে এই লাইনটা কোথায় আছে। এটা পুরাটা একসাথে আনা যায় না মনিটরে পেজেসটা? না স্যার, হ্যাঁ একবারে তো ডাউন সাইডে প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা উপরে শেষের অংশ, উপর থেকে নিচে গিয়ে ওখানে শেষ হচ্ছে। বুঝতে পারছি না, ওই পেজেসের মধ্যে আছে, পেজেসের মধ্যে সুন্দর ছিল। আপনি এটা ইউজ করতে পারেন। হ্যাঁ এটা এই অংশ তো, স্যার এটা শেষের অংশ, উপরে আছে স্যার। তাহলে শুরু করলে তো হ্যাঁ, আটানা মিনিট। এই যে এই লাইনটা দেখেন, এই লাইনে প্রশ্নটা আছে, মানে এই লাইনটা ফার্দার মোর ছিল নিচে, বুঝছেন? এই নিচে একেবারে লাইনগুলো করে না, এই দেখেন ফার্দার মোর। এছাড়াও সায়েন্টিস্ট ওয়ার কনসার্ন, এই লাইনটা দেখেন, পেসেজটা কিন্তু এখান থেকে আছে। সায়েন্টিস্ট ওয়ার কনসার্ন অ্যাবাউট টক্সিক কেমিক্যাল, টক্সিক মানে বিষাক্ত আর কি, টক্সিক, হ্যাঁ, টক্সিক কেমিক্যালস এন্টারিং দ্য ফুড সাপ্লাই। দেখেন তারা উদ্বিগ্ন ছিল, সায়েন্টিস্টরা উদ্বিগ্ন ছিল কি সম্পর্কে? অ্যাবাউট দ্য টক্সিক কেমিক্যালস, ক্ষতিকর যে কেমিক্যালস আছে, রাসায়নিক আছে, এ সম্পর্কে তারা কি ছিল? উদ্বিগ্ন ছিল। কেন উদ্বিগ্ন ছিল? কারণ এই কেমিক্যালস গুলো এন্টারিং, প্রবেশ করছে কোথায়? দ্য ফুড সাপ্লাই, খাদ্য সরবরাহে প্রবেশ করছে, অ্যান্ড এন্ডেঞ্জারিং হিউম্যান হেলথ, খাদ্যে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। ইনডেঞ্জারিং মানে কি? ঝুঁকিপূর্ণ করা, কি ঝুঁকিতে ফেলা। কি ফেলছে ঝুঁকিতে? কি হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যকে, মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। এই যে ক্ষতিকর রাসায়নিক আছে, এগুলো কি খাদ্যের সাথে মিশে যাচ্ছে, মানে এন্টারিং দ্য ফুড সাপ্লাই, খাদ্যের সাথে কি যাচ্ছে? প্রবেশ করছে খাদ্যের সাথে। হ্যাঁ, আমরা যে খাদ্য সরবরাহ করি, খাদ্য খাই, এই খাদ্য গ্রহণের সাথে কি মিশে যাচ্ছে। মিশার ফলে আমাদের হেলথ কি হচ্ছে? হেলথের সমস্যা, এই হেলথকে ঝুঁকিতে ফেলছে, এন্ডেঞ্জার করছে। এন্ডেঞ্জার মানে কি? বিপদে ফেলা, ঝুঁকিপূর্ণ করা। দেখেন এই কথাটা কোথায় আছে? এই লাইনটা সিতে দেখেন, এই যে দে বলতে রাসায়নিক, কুড মানে পারে, কুড মানে কি? পারে। ইজিলি জিওপারডাইজ মানে ঝুঁকিতে ফেলা, জিওপারডাইজ মানে কি? ঝুঁকিতে ফেলা। এই যে এন্ডেঞ্জার যে কথা, জিওপারডাইজ একই কথা, ঝুঁকিতে ফেলা। কি ঝুঁকিতে ফেলছে? হিউম্যানস হেলথ, মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। কিভাবে? বাই, দ্বারা, এন্টারিং মানে প্রবেশ করার দ্বারা। দেখেন দ্য ফুড সাপ্লাই কথাটা কিন্তু আছে, দেখেন এন্টার দ্য ফুড সাপ্লাই, জাস্ট ওরা এন্টার দ্য ফুড সাপ্লাই কি দিছে? বাই এন্টারিং দ্য ফুড সাপ্লাই। এই কথাটাকে জাস্ট বাই এনে যোগ করে দিয়ে আপনাকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। দেখেন লাইনটা কিন্তু হুবহু আছে। সায়েন্টিস্ট ওয়ার কনসার্ন অ্যাবাউট টক্সিক কেমিক্যালস অ্যান্ড এন্টারিং দ্য ফুড সাপ্লাই অ্যান্ড এন্ডেঞ্জারিং হিউম্যান হেলথ। এই যে এন্টারিং দ্য ফুড সাপ্লাই, এই কথাটা দেখেন আছে কিন্তু, বাই এন্টারিং দ্য ফুড সাপ্লাই। আর হিউম্যান হেলথকে জিওপারডাইজ করছে। আপনি যদি জিওপারডাইজ অর্থ নাও জানেন, হিউম্যান হেলথ যেহেতু আছে, বাই এন্টারিং দ্য ফুড সাপ্লাই আছে, তার মানে উত্তর এটাই হবে। উত্তর কি হবে? এটাই হবে। প্রশ্নের সাথে দেখেন প্যাসেজের যে মানে যে অংশে প্রশ্নটা করছে, ওই অংশে কিন্তু উত্তর আছে যেখান থেকে প্রশ্ন করছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। 5 নাম্বার, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। প্যাসেজ অনুযায়ী কোন বর্ণনাটা বা বিবৃতিটা সঠিক নয়? এটা কিন্তু প্রথম লাইনই আছে, খেয়াল করেন আপনার। দেখেন এই যে প্রথম, আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 20th century, ফার্স্ট হাফ অফ দ্য 20th century। এখানে দেখেন কি আছে? আর্টিফিশিয়াল ফার্টিলাইজার এন্ড পেস্টিসাইড, এই দুইটার কথা বলছে। দ্য ফার্স্ট জেনারেশন অফ আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ওয়াজ ডেভেলপড
ওয়াজ ডেভেলপ ডিউরিং দ্য কি মিড 19th সেঞ্চুরি, মিড 19th সেঞ্চুরি। খেয়াল করেন এই আর্টিফিশিয়াল যে আছে, আর্টিফিশিয়াল ফার্টিলাইজার, এটা ডেভেলপ হয়েছিল কখন? ইন্ট্রোডিউস, ডেভেলপ মানে সূচনা হওয়া, কি হওয়া? বিকাশ ঘটা, ডেভেলপ হওয়া, ইমপ্রুভড হওয়া, এটা বিকাশ ঘটা, বিকাশ সাধন হওয়া মানে পপুলার হওয়া অথবা ইন্ট্রোডিউস হওয়া। কখন ইন্ট্রোডিউস হয়েছিল? এটার আবির্ভাব ঘটেছিল, এখানে আছে স্পষ্ট দেখেন মিড 19th সেঞ্চুরি, কিন্তু এখানে দিছে ফার্স্ট হাফ অফ 20th সেঞ্চুরি, ফার্স্ট হাফ অফ 20th সেঞ্চুরি। এই প্রশ্ন কিন্তু সবারই পারা উচিত। এটা কঠিন হলেও এটা কিন্তু মিল আছে প্রথম লাইনের সাথে। তাহলে আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পারছেন। এবার পরের প্রশ্নে যাচ্ছি। আই এম রেডি টু ডু হার্ডশিপ, আই ক্যান ডু টু হেল্প। দেখেন প্রশ্নটা দুইটা গ্যাপ। আমি আপনাদের অনেক সময় ক্লাসে বলছি, যাদের ক্লাস নিচ্ছি খেয়াল করেন, দুই গ্যাপ থাকলে আপনি সব সময় খেয়াল করবেন কোন গ্যাপে আপনার জন্য ক্লো আছে, কোন গ্যাপটাতে আপনার জন্য সূত্র আছে, ক্লো আছে। এখান থেকে দুই গ্যাপের মধ্যে আপনার জন্য ক্লো হচ্ছে কি? এখানে কি? হেল্প। ক্লো হচ্ছে কি? হেল্প। গ্যাপটা কি ঠিক আছে স্যার? প্রশ্ন দেন তো দেখি। না ভুল প্রশ্নটা আছে কিনা হ্যাঁ দেখেন মূল প্রশ্নে মনে হয় ইউ ছিল স্যার। হ্যাঁ দেখেন এই যে প্রশ্ন আসলে মিলতেছে না, কারণ সূত্র না মিললে তো প্রশ্ন মিলবে না। দেখছেন চোখে পড়ে গেছে, সূত্র মিলতেছে না বিধে কিন্তু আমি ধরে ফেলছি একটা ওয়াদ বাদ পড়ছে। এই দেখেন এখানে আসলে প্রশ্ন গ্যাপে এখানে কি ছিল? ইউ ছিল। এই ইউ না থাকার কারণে কিন্তু উত্তর মিলা টাফ হয়ে যাচ্ছে, কারণ আপনার যে অপশন না 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 ইউর পরে গ্যাপ হবে না, গ্যাপ আগে না, ইউ না স্যার, ইউর এখানে আরেকটা হবে, গ্যাপ এখানে হবে। গ্যাপ কিন্তু হবে ইউর পর। দেখেন হেল্প ইউ, হেল্প ইউ। আমি আপনাদের কয়েকটা ওয়ার্ড শিখেছিলাম, মনে আছে কিনা জানি না, আপনাদের মনে থাকার কথা যে লেট মেক হেল্প, লেট মেক হেল্প। এদের পর যদি অবজেক্ট থাকে আপনি বেস ফর্ম ইউজ করবেন। কি ইউজ করবেন? অবজেক্ট, ব্যক্তিবস্তু যাই হোক, লেট মেক হেল্পের পর পজিটিভ ভার্বের রুল আছে। রুলটা মনে আছে কিনা আপনাদের জানি না, আমি বেশ কয়েকবার পড়াইছি, বারবার রুলগুলো বলছি। লেট মেক হেল্প, লেট মেক হেল্প, এরপর অবজেক্ট, অবজেক্ট ব্যক্তিবস্তু যাই থাক, তার মানে এখানে ব্যক্তিবস্তু যাই থাক, এরপর ভার্ব আসলে কোন ফর্ম? বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হবে। খেয়াল করেন, তার মানে লেট মেক হেল্প, এরপর অবজেক্ট, অবজেক্ট মানে ব্যক্তিবস্তু যাই থাক, ব্যক্তিবস্তু যাই থাক, এরপরে ভার্ব আসলে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে, ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। খেয়াল করেন এখানে এই যে দেখেন কে, এটা কি আছে? সেকেন্ড অপশন দেখেন, টু বি ওভারকামিং, টু বি ওভারকামিং, এটা হচ্ছে আইএনজি ওভারকামিং, এটা হচ্ছে টু হ্যাভ ওভারকামিং, টু হ্যাভ ওভারকামিং। আর এটা শুধু আছে কি? ওভারকাম, বেস ফর্ম। ওভারকাম মানে কি? জয় করা। ওভারকাম মানে কি? জয় করা। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা? ওভারকাম। তাহলে ওভারকামের কোন ফর্ম হবে? বেস ফর্ম হতে হবে, বেস ফর্ম হতে হবে। তাহলে আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন, এই উত্তরটা ক্লিয়ার সবার কাছে। তাহলে মেক, লেট, হেল্প, এদের পর অবজেক্ট যাই থাকে, ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। এখানে কিন্তু মূল ভার্ব কোনটা? ওভারকাম। ওভারকাম মানে কি? জয় করা। তাহলে আই ক্যান ডু টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। কেন সাহায্য করতে পারি? তোমার প্রবলেম ওভারকাম করতে, তোমার সমস্যা জয় করতে। জয় করা ইংরেজি কি? ওভারকাম। আর ওভারকামের বেস ফর্ম কি? ওভারকাম। তাহলে অ্যান্সার কি? এই যে দেখেন প্রত্যেকটা অপশন, সেকেন্ড অপশন দেখেন, এখানে আছে বেস ফর্ম ওভারকাম, জয় করা। এখানে আছে ওভারকামিং আইএনজি, এখানে আছে ওভারকামিং, এখানেও ওভারকামিং। তাহলে অ্যান্সার কি হবে? ওভারকাম। তাহলে রুলটা আশা করি ক্লিয়ার। লেট মেক হেল্প, এরপর অবজেক্ট যাই থাক, এরপর মূল ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। আর এখানে ওভারকামিং না হয় কি হবে? ওভারকাম। তাহলে চারটে অপশনের মধ্যে ওভারকাম কয় জায়গায় আছে? এক জায়গায়। প্রশ্নটা কঠিন মনে হলেও আসলে কিন্তু সহজ, উত্তর কিন্তু সহজ। এই জন্য বারবার বলি দুই গ্যাপ দিলে প্রশ্নগুলো সহজ করে, কারণ গ্যাপ যেহেতু দুইটা দিছে, কোন একটা জায়গায় দেখবেন আপনাকে ক্লো দিছে অ্যান্সার করার জন্য। আশা করি বুঝতে পারছেন।
এরপর পরের প্রশ্নে চলে যাচ্ছি। নোবডি নোস হোয়াই, এটা এমবেডেড কোশ্চেন থেকে আসছে, প্রশ্নটা এমবেডেড কোশ্চেন থেকে আসছে। আপনাদের আমি শিখেছি যে WH ওয়ার্ড বাক্যের মাঝে থাকলে, WH ওয়ার্ড, হ্যাঁ WH ওয়ার্ডস বাক্যের মাঝে থাকলে, বাক্যের মাঝে হ্যাঁ থাকলে এদের পর সাবজেক্ট প্লাস ভার্ব হয়। সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব হয়। আগে সাবজেক্ট তারপর ভার্ব হবে, সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব হয়। যে কোনো এমবেডেড কোশ্চেন, প্রশ্নটা আসছে এমবেডেড কোশ্চেন থেকে। এমবেডেড কোশ্চেন মানে হলো WH ওয়ার্ড বাক্যের মাঝে থাকলে এদের পরে সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব হয়। এটা আপনাদের বারবার শিখেছি। WH ওয়ার্ড বাক্যের মাঝে থাকলে এদের পরে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এটা দেখেন হোয়াইয়ের পর ডিড দ্বারা শুরু হয়েছে, হওয়ার কোনো সুযোগ নাই। এটা ওয়াজ দ্বারা শুরু হয়েছে, হওয়ার কোনো সুযোগ নাই। এবার কি? দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন অথবা দ্য ম্যাচ পোস্টপোন, পোস্টপোন, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন না হয় দ্য ম্যাচ পোস্টপোন। ম্যাচ, এবার বলেন ম্যাচ কোন খেলা নিজে স্থগিত হয় না অন্যের দ্বারা হয়? কোন খেলা, এই যে দেখেন গতকাল মনে হয় বাংলাদেশ এবং কার খেলা, পাকিস্তানের খেলা পোস্টপোন করা হয়েছে বা অ্যাবান্ডন করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, স্থগিত করা হয়েছে। কেন স্থগিত হয়েছে? বৃষ্টির কারণে। ম্যাচ কি নিজে করছে না অথরিটি করছে, কর্তৃপক্ষ করছে? নিঃসন্দেহে কর্তৃপক্ষ করছে। তাহলে অন্যের দ্বারা হলে কি? প্যাসিভ। অন্যের দ্বারা হলে কি? প্যাসিভ। প্যাসিভ মানে বিভার প্লাস কি 3 B3। প্যাসিভ মানে হলো বিভার প্লাস B3। কোন কাজ অন্যের দ্বারা হলে বিভার প্লাস কি 3 হয়? B3 হয়। অন্যের দ্বারা হলে বিভার প্লাস কি? B3। ম্যাচ যেহেতু নিজে পোস্টপোন হয় না, অন্যের দ্বারা হয়, এই জন্য ওয়াজ পোস্টপোন হয়েছিল। ওয়াজ পোস্টপোন, ওয়াজ পোস্টপোন। এটাও দেখেন দ্য ম্যাচ পোস্টপোন, এর অর্থ হলো ম্যাচ নিজে স্থগিত করছে, আর এটার অর্থ হলো ম্যাচকে স্থগিত করা হয়েছে বা হয়েছিল। তাহলে ম্যাচ কিন্তু নিজে স্থগিত করে না, হয় কর্তৃপক্ষ দ্বারা হয়, সাসপেন্ড করা হয়। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। পরের প্রশ্ন চলে যাচ্ছি। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট। অপোজিট মানে কি? অ্যান্টোনিম। এই যে ওয়ার্ড আছে এটা এই হবে, হ্যাঁ অ্যাসুয়েন্স। অ্যাসুয়েজ এর মানে বিপরীত শব্দ কি? আগে বুঝতে হবে অ্যাসুয়েজ মানে কি। এটার মানে হলো লাঘব করা, ডিক্রিজ করা, কমানো, মানে যাকে শান্ত করা, একটু শান্ত করা, যে অবস্থা আছে পরিস্থিতিকে একটু লাঘব করা, কমানো, উত্তেজনা করা অবস্থাকে কি করা? প্রশমিত করা, শান্ত করা। তার মানে মিটিগেট, এর সিনোনিম হচ্ছে কি? মিটিগেট। মিটিগেট মানে কি? হ্রাস করা, লাঘব করা, ডিক্রিজ করা, লিসেন করা, অ্যাভয়েড করা। আর এর বিপরীত হচ্ছে কি? ইনফ্লেম। ইনফ্লেম মানে জ্বালিয়ে দেওয়া, আরো বাড়ানো, আগুনে তুষ দেওয়া বলে না, আগুনে তুষ দেওয়া মানে ইগনাইট করা, কিন্ডল করা, জ্বালিয়ে দেওয়া আর কি। অ্যারাউজ করা, অ্যারাউজ মানে কি? জাগ্রত করা, অ্যারাউজ করা, জাগ্রত করা। ইগনাইট করা, জ্বালিয়ে দেওয়া। ইনসাইট করা, পরচিত করা। প্রভোক করা, প্রভোক, পরচিত করা, বাড়িয়ে দেওয়া। তাহলে উত্তর কোনটা? ইনফ্লেম। আশা করি এই প্রশ্নের উত্তর বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এবার খেয়াল করেন, বাই দ্য বুক, উই হ্যাভ টু ডু থিংস। আমাদের কাজ করতে হবে। থিংস মানে কাজ, উই হ্যাভ টু ডু, আমাদের অবশ্যই কাজ করতে হবে। থিংস মানে কি করা? কাজ করা। বাই দ্য বুক, বুক অনুযায়ী কাজ করতে হবে। আমাদের অবশ্যই কি অনুযায়ী কাজ করতে হবে? বুক অনুযায়ী অবশ্যই কাজ করতে হবে। দেখেন এটা কিন্তু সেন্স ডেভেলপ থেকে, এই প্রশ্নটা আসলে আপনাদের জন্য আনকমন, তবুও সেন্স ডেভেলপ করে এটার উত্তর দেওয়া কি সম্ভব। তাহলে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। বাই দ্য বুক মানে বুক অনুযায়ী। বুক অনুযায়ী মানে কি? তার মানে বুককে ফলো করে, নিয়ম কানুন মেনে। দেখেন তো এরকম কি আছে, এটা হচ্ছে হিট উইথ দ্য বুক, বুকের সাথে লড়াই করে, হিট উইথ, বইয়ের সাথে লড়াই করে আমাদের কাজ করা উচিত না, এটার সাথে প্রাসঙ্গিক নয়, এটা কিন্তু এমনি বাদ। ফলো রুলস পার্শিয়ালি, পার্শিয়াল মানে কি? আংশিকভাবে, আংশিকভাবে নিয়ম মেনে। দেখেন ফলো দ্য রুলস এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে নির্ভুলভাবে। দেখেন বাই দ্য বুকের সাথে কিন্তু আংশিক রুলের মিল থাকবে না, থাকলে কিন্তু পুরাটাই থাকবে। এই যে এক্স্যাক্টলি মানে কি? নির্ভুল,
নির্ভুল রুল অনুসরণ করে। তার মানে বইয়ে কিন্তু ভুল দেখেন তেমন থাকে না। আমরা বই কেন অনুসরণ করে বই পড়ি? আমরা বই থেকে শিখি। তার মানে বই আমাদের নির্ভুল তথ্য দেয়, হিস্ট্রি আমাদের নির্ভুল তথ্য দেয়। তার মানে বাই দ্য বুক মানে কি? ফলো দ্য রুলস এক্স্যাক্টলি, মানে যা আছে তাই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, নিয়ম মেনে আমাদের অবশ্যই কাজ করতে হবে। আশা করি এই প্রশ্নটার সেন্স থেকে আপনারা অনেকেই উত্তরটা পারবেন এই বাকি 4টা অপশন দেখলে। তাহলে উত্তর কি হবে? উত্তর সি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। উড ইউ মাইন্ড, এই যে এইটা নিয়ে আমি ক্লাসে কিন্তু সবসময় বলতাম আপনাদের, এই যে পেজ ধরে বলতাম যে 7 নাম্বার লেকচারের রুল 6-7, দেখেন 6-7 থেকে কিন্তু 2-3টা প্রশ্ন আছে। আজকে 3টা না 4টা প্রশ্ন আমি দেখাবো আর কি। এই শুধু আমি রুল বলতাম আপনার কি, যে 7 নাম্বার লেকচার আপনার মনে করে দেখবে 7 নাম্বার লেকচারের রুল 4, রুল 6, রুল 7 এগুলো থেকে প্রশ্ন আসবেই। আমি লাস্টে যে ক্লাস নিয়েছি সি উইকেন্ডে ওখানেও বলছি প্রশ্ন আসবে, এখান থেকে দিবি। ওখানে কিন্তু উড ইউ মাইন্ড কথাটা আছে। উড ইউ মাইন্ড, অ্যাভয়েড, কনসিডার, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, এনজয়, ফিনিশ, মাইন্ড, স্টপ, স্টার্ট, এদের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হয়। তাহলে অ্যান্সার কি হবে? ট্যাকিং। কি হবে? ট্যাকিং। আশা করি এই প্রশ্নের উত্তর সকলেই পারছেন এবং পারার কথা আর কি। এটা সর্বদা সবারই পারার কথা। সকলে এই প্রশ্নের উত্তরটা আপাতত জানেন, কারণ এটা আমরা 7 থেকে 8 থেকে পড়ে আসতেছি। আমার পরের প্রশ্নে চলে যাচ্ছি। সায়েন্টিস্ট এস্টিমেট দ্যাট দ্য ওয়াইল্ড লাইফ উইল বি, সায়েন্টিস্টরা জরিপ করে, জরিপ করে যে বন্য প্রাণীদের, ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণীদের জীবন, উইল বি হবে, উইল বি হবে। এরপর কি আছে? উইল বি একটা শব্দ, এখানেও তো স্যার শব্দ বাদ পড়ছে। স্যার এখানে তো ওয়ার্ড বাদ পড়ছে। এখানে একটা শব্দ আছে, আসলে ডেঞ্জার শব্দটা মনে হয় বাদ পড়ছে। ডেঞ্জার, ডেঞ্জার অফ এক্সটিনশন, ওয়ার্ড বাদ পড়ছে। প্রশ্ন দেখেন, 11 নম্বর প্রশ্ন দেখেন। যা আমরা প্রশ্ন করতেছি এখানে ডেঞ্জার, ডেঞ্জার অফ ছিল গ্যাপের পর, কারণ ডেঞ্জার মানে একটা ফ্রেজ। দেখেন ইন ডেঞ্জার মানে ঝুঁকির মধ্যে থাকা, ইন ডেঞ্জার একটা ফ্রেজ। ইন ডেঞ্জার, ইন জিওপার্ডাই, এগুলো ফ্রেজ। ইন জিওপার্ডাইজ, তারপর হচ্ছে কি অ্যাট স্টেক, অ্যাট স্টেক এর মধ্যে হলো ঝুঁকির মধ্যে থাকা, ঝুঁকির মধ্যে থাকা। এর অর্থ কি? ঝুঁকির মধ্যে থাকা, ঝুঁকির মধ্যে থাকা। দেখেন ইন ডেঞ্জার, ইন জিওপার্ডাই আর অ্যাট স্টেক, অ্যাট স্টেক এগুলো হচ্ছে ইডিয়ম বা ফ্রেজ বলতে পারেন, ফ্রেজ। আর ফ্রেজ তো স্বভাবতই যেরকম আসে ওরকম দিতে হবে। ইন ডেঞ্জার মানে কি? ঝুঁকির মধ্যে, তাহলে ঝুঁকির মধ্যে পড়বে ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীগুলো, ওয়াইল্ড লাইফ যেগুলো আছে বন্য প্রাণীগুলো, উইল বি ইন ডেঞ্জার অফ এক্সটিনশন, বিলুপ্তির ঝুঁকিতে পড়বে, বিলুপ্তির ঝুঁকিতে পড়বে, ধ্বংসের ঝুঁকিতে পড়বে। এক্সটেনশন মানে কি? বিলুপ্তি বা ডিস্ট্রাকশন, ধ্বংসের ঝুঁকিতে পড়বে। তাহলে অ্যান্সার কি হবে? ইন। দেখেন আপনি কিন্তু সেকেন্ড গ্যাপ না দেখেও উত্তর করে ফেলছি। এখানে 2টা গ্যাপ ছিল। আপনি যদি এই ফ্রেজটার অর্থ জানেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড গ্যাপ আর দেখার দরকার নেই, কারণ ইন কয় জায়গায় আছে? প্রথম অপশনের জন্য এক জায়গায়, এটাতে কিন্তু আছে বাই, এটাতে আছে ওভার, এটাতে আছে কি আন্ডার। এবার আসেন এই ক্লোটা আপনার ইন ডেঞ্জার মনে নেই, আমরা সেকেন্ড গ্যাপ থেকে দেখি কিছু বের করতে পারি কিনা। সেকেন্ড গ্যাপে কি আছে? দিস রেট, দিস রেট। এই রেটের আগে আসলে অন দিস রেট হয় না অ্যাট দিস রেট, রেট কিন্তু অ্যাড হয়। দেখেন রেটের আগে কি হয়? অ্যাট দিস রেট। যদি এই হারে প্রাণীর সংখ্যা কমতে থাকে তাহলে প্রাণীগুলো একসময় কি হবে? ধ্বংস হয়ে যাবে, প্রাণীগুলো ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। অ্যাট দিস রেট মানে কি? এই হারে। তাহলে দেখেন আপনি যারা প্রথম জানেন ইন ডেঞ্জার, এটা জানার কথা অনেকেই জানেন, এটা জানলে কি সেকেন্ড গ্যাপ দেখার দরকার নাই। আর যারা না জানেন তারা কিন্তু অনেকেই অ্যাট দিস রেট দিবেন, এই হারে। অ্যাট দিস রেট মানে কি? এই হারে, এই মাত্রায়। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এরপরে প্রশ্নে যাচ্ছি।
এবার দেখেন, এটা একটু আপনাদের জন্য টাফ হবে, কঠিন প্রশ্ন হবে। এটা একটু টাফ প্রশ্ন। মোস্ট পিপল ফেল দ্য পানিশমেন্ট ওয়াজ ফার টু। এই যে দেখেন এখানে টলারেন্ট, ধৈর্যশীল, হ্যাঁ লেনিয়েন্ট মানে ধৈর্যশীল, এই দুইটা টলারেন্ট মানে লেনিয়েন্ট মানে কি দুইটাই ধৈর্যশীল, দুইটাই অর্থ কি ধৈর্যশীল। মার্সিফুল দয়াশীল, ক্ষমাশীল, ধৈর্যশীল, ফরগিভিং যাকে বলা হয়, যারা উদার, উদার মনের, লিবারেল, লিবারেল বলতে পারেন, যারা উদার টাইপের তাদেরকে বলা হয়। তাহলে মোস্ট পিপল ফেল দ্য পানিশমেন্ট, যারা শাস্তি অনুভব পেয়েছে বা শাস্তি পেয়েছে, শাস্তি ভোগ করেছে, এটা অনুভব করেছে, তারা কি হয় ওয়াজ ফার টু টলারেন্ট, তারা কিন্তু কি ধৈর্যশীল বা মার্সিফুল, ক্ষমাশীল, ফর দ্য ক্রাইম, অপরাধের জন্য তারা এমনি কি ক্ষমাশীল, অপরাধের জন্য কি ক্ষমাশীল। অনুতপ্ত হয়ে গেছেন, আপনি যে পানিশমেন্ট পেয়েছেন এটার জন্য আপনি এমনিতেই কি হয়েছেন, মানে খুব অনুশোচনা ফিল করেছেন, আপনি নিজের থেকে গিল্টি ফিল হয়েছে, তার মানে কি এটার জন্য আপনারা কি ক্ষমাশীল বা ক্ষমা প্রার্থী, মার্সিফুল বা মার্সিশীল। এবার পরের লাইন দেখেন, হোয়াট দ্য কালপ্রিট ডিড ওয়াজ সো ডেসপিকেবল ইভেন। এবার খেয়াল করবেন এই লাইনটা কি হবে, এখানে আছে নিফারিয়াস মানে জঘন্য, এটা কি হ্যাঁ ড্রেকোশিয়ান, পারমিসিভ, পারমিসিভ মানে উদার, এটা কি ডারমেন্ট, আর এখানে কি পম্পাস, পম্পাস মানে জাঁকজমকপূর্ণ, হেইনেস মানে জঘন্য, হেইনেস মানে কি জঘন্য। এই যে কালপিট, অপরাধীরা করেছিল, অপরাধীরা যা করে, কালপিটরা যা করে তা কি ভালো হয় না খারাপ হয়? কালপিটরা যা করে, কালপিট মানে কি অপরাধী, অপরাধীরা যা করে নিঃসন্দেহে কি সেটা কি হবে খারাপ হবে। তাহলে খারাপ শব্দটা কোথায় আছে, হেইনাস, হেইনাস মানে কি জঘন্য, হইনাস কি জঘন্য। তাহলে কালপিট যা করেছিল তা খুবই জঘন্য ছিল, জঘন্য ছিল। তাহলে এখানে জঘন্য দিলে কি অর্থটা মিলে, অর্থটা কি মিলে। তাহলে এখানে বিপরীত একটা কিছু আনতে হবে, কালপিটের সাথে কি করে, কালপিটটা সবসময় খারাপ কিছু করে, এখানে জাঁকজমকপূর্ণ হবে না, তাহলে কি হবে হেইনাস হবে। অ্যান্সার ডি, অ্যান্সার কি ডি। কত নাম্বার? এরপর কোশ্চেন 13 থেকে 15 আসছে পিন পয়েন্টিং এরর। দেখেন এই পিন পয়েন্টিং এরর আপনাদের প্রথম আসলো, এই ইউনিটে আগে পিন পয়েন্টিং এরর দেয় নাই। 15টা প্রশ্নের মধ্যে 4 নাম্বার পেয়ে পাস করতে হয়, সুতরাং এখানে পিন পয়েন্টিং এরর দেয় নাই, এইবার ফার্স্ট টাইম দিল। তাহলে পিন পয়েন্টিং এরর এখানে কি করবেন, দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, এখানে স্যার অফ দুইটা হয়েছে মনে হয় নাকি, দেখেন দেখেন তো এই দুইটা তো হ্যাঁ দেখেন তো একটু, 13 নম্বর প্রশ্ন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ এটা না, এটা না সেকেন্ডটা, হ্যাঁ এটা কাটা যাবে, এটা তো নয় ভুল ধরবে। দেখেন এই অফে কিন্তু সমস্যা নাই, দ্য মোস্ট কমন ফর্ম, এই যে ফর্ম অফ, টাইপ অফ, কাইন্ড অফ, এদের পর ধরন হয়, ধরন বা রূপ। এই যে টাইপ অফ, কাইন্ড অফ, শর্ট অফ, ফর্ম অফ, ফর্ম অফ মানে কি রূপ, কিসের রূপ, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের রূপ, ট্রিটমেন্টের একটা ধরন, কমন ধরন, কমন ধরন। যেমন দেখেন কমন রূপ বলছেন, কিসের কমন রূপ, চিকিৎসা, ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের কমন একটা রূপ। আবার ইট আনার দরকার কি, দেখেন আপনি যখন কমন রূপ বললেন যে চিকিৎসার একটা সাধারণ রূপ বা জনপ্রিয় রূপ বা সবার মাঝে স্বীকৃত রূপ, আবার ইট কেন আনবেন, এর জন্য সরাসরি ভার্ব লাগবে, যে চিকিৎসার রূপটা কেমন হয়, ইজ হয়, ইজ, মাস, ইনোকিউলেশন। দেখেন এখানে ইট কিন্তু বাড়তি আনছে, খেয়াল করেন, দ্য মোস্ট কমন ফর্ম, এইটুক সাবজেক্ট, এটুক কি সাবজেক্ট, অফ প্রেপোজিশন, আমি আপনাদের শিখাইছি প্রেপোজিশনের পর অবজেক্ট হয়, তাহলে অফের অবজেক্ট কি, অফের অবজেক্ট হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট কি, এখানে অফের অবজেক্ট হচ্ছে ট্রিটমেন্ট, অফের অবজেক্ট কি, এই প্রেপোজিশনের অবজেক্ট কি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট যদি অফের অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট কি, দ্য মোস্ট কমন ফর্ম, দ্য মোস্ট কমন ফর্ম। এখানে ফর্ম আছে না, ফর্মস,
যেহেতু ফর্ম আছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এই ফর্মের ভার্ব কি? ইজ। সুতরাং ইট হচ্ছে এখানে বাড়তি একটা ওয়ার্ড। ইট কারোর জন্য বসছে এরকম কোনো ওয়ার্ড এখানে নাই। ইট এখানে না অবজেক্ট না সাবজেক্ট, একটা বাড়তি জিনিস, একে রিডান্ডেন্সি বলা হয়, অপ্রয়োজনীয় শব্দ, এটার ব্যবহার দরকার নাই। তাহলে আশা করি বুঝতে পারছেন এখানে ইট থাকায় প্রশ্নটাতে ভুল, সিতে ভুল। এখানে রিডান্ডেন্টি এই শব্দটা ইট আনা মানে হয় না, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি দ্য মোস্ট কমন ফর্ম অফ প্রেপোজিশন, অফ এর অবজেক্ট হচ্ছে ট্রিটমেন্ট, এরপরে ফর্মের ভার্ব হচ্ছে মোস্ট কমন ফর্মের ভার্ব হচ্ছে ইজ। সুতরাং এখানে ইট শব্দটা একটা অপ্রয়োজনীয় শব্দ, এই জন্য একে বলা হয় রিডান্ডেন্সি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন দেখেন, ইম্পারেটিভ। আপনাদের সাজেশন দেওয়ার সময় বলছিলাম এগুলো কিন্তু লেকচার 6 এর খুবই ইম্পর্টেন্ট। লেকচার 6 থেকে প্রশ্ন আসবে, হয় সাবজেক্টিভ আসবে, না হয় বলছিলাম ইনভার্সন, না হয় নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এই তিনটা থেকে প্রশ্ন আসবে, লেকচার 6 থেকে প্রশ্ন আসবেই। তো দেখেন লেকচার 6 থেকে কোন প্রশ্ন আসলো? ইম্পারেটিভ। আমরা একটা সূত্র শিখেছিলাম, রূপা ইজ মডার্ন। রূপা ইজ মডার্ন, আপনারা জানেন রূপা ইজ মডার্নের ভিতর সাবজেক্টিভ সব ওয়ার্ড আছে। রূপা ইজ মডার্ন, এটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ডের সূত্র, রূপা ইজ মডার্ন। এখন এই যে ইজ এর মধ্যে আই, এই আই দিয়ে কি কি হয়? ইম্পারেটিভ। দেখেন আই দেয়া ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট আর ইনসিস্ট। আই দিয়ে হচ্ছে ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, ইনসিস্ট। ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, ইনসিস্ট। খেয়াল করেন রূপা ইজ মডার্ন, এই রূপা ইজ মডার্নের ভিতর প্রত্যেকটা সাবজেক্টিভ ওয়ার্ড আছে, প্রত্যেকটা কি আছে? সাবজেক্টিভ ওয়ার্ড আছে। এর মধ্যে আই থেকে প্রশ্ন আসছে, তার মানে আই দিয়ে কি কি? ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, ইনসিস্ট। এগুলো কি ওয়ার্ড? সাবজেক্টিভ ওয়ার্ড। এগুলো কি ওয়ার্ড স্যার? সাবজেক্টিভ ওয়ার্ড। আমরা জানি সাবজেক্টিভ ওয়ার্ডের পর দ্যাট থাকলে, সাবজেক্টিভ ওয়ার্ডের পর কি থাকলে? দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। এখানে এ গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, এরপরে বেস ফর্ম। এখানে মেইন টেন্স হবে, এখানে মেইনটেইনস হবে, মেইনটেইনস হবে না মেইনটেইন, এখানে এস হবে না, কিন্তু এস হবে না, বেস ফর্মের সাথে এস বাই এস থাকে না। স্যার প্রশ্নটা তো ভুল আছে, এখানে মেইনটেইনস না মেইনটেইনস হবে। এখানে শুধু প্রশ্নটাতে ভুল আছে, আসলে এখানে টেইন, হ্যাঁ মেইনটেইনস হবে, মেইনটেইনস ছিল অপশনে, টি ছিল না, এন ছিল লাস্টে। তবে এখানে কি এস যোগ করা যাবে না, কেন? বেস ফর্মের সাথে এস, ইএস, আইএনজি, ইডি, টু ইত্যাদি থাকে না। এর যুক্ত আছে, টি নাই স্যার, টি, এই টিটা লাস্টে। এস এস তো থাকবে, ওখানে টি নাই, দেখেন না, এন আছে লাস্টে, এন এস আছে। আচ্ছা আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন দেখেন, অলদো, যদিও, উই আর কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেম, যদি আমরা প্রবলেম সম্পর্কে উদ্বিগ্ন, অফ এনার্জি সোর্সেস, এনার্জি সোর্সেস, সোর্সেস বানানোর ভুল আছে, যাই হোক, উই মাস্ট নট ফেইল। এই যে দেখেন ফেইলের পর এটাও কিন্তু কমন মিল আছে। আমরা আমাদের 7 নাম্বার লেকচারের রুল এইটা আছে, এটা ইনফিনিটিভ বা টোফেল যারা পড়েন, টোফেলের প্রশ্ন 84 পেজের প্রশ্ন আছে, ফেইলের পর 2 প্লাস বেস ফর্ম হয়, ফেইলের পর 2 প্লাস বেস ফর্ম হয়। সুতরাং এখানে রিকগনাইজিং না হয়ে রিকগনাইজ হবে। ফেইলের পর 2 প্লাস কি হয়? বেস ফর্ম হয়। ফেইলের পর কি হয়? এই ফেইল ওয়ার্ডটা খেয়াল করবেন, ফেইলের পর 2 প্লাস বেস ফর্ম হয়। আশা করি 15টা প্রশ্নের উত্তর সকলেই বুঝতে পারছেন। আমাদের পরের প্রশ্নে, মানে পরের ইউনিটের পরীক্ষা যখন হবে তখন আপনাদের সাথে দেখা হবে। আর একটু আপনারা এখন যেহেতু ডাইনামিক প্রশ্ন করে বা মডার্নাইজ করে প্রশ্ন, কি এখন ছাত্রছাত্রী বেশি হয়, একটু ট্রিকি প্রশ্ন করে, প্রশ্নগুলো একটু কঠিন করে, এই জন্য আপনাদের বুঝে শুনে, আপনার হয়তো বা প্রশ্ন কমন পড়বে না, কিন্তু ক্লু কমন পড়বে, ক্লু। তার মানে আমাদের গ্রামাটিক্যাল পয়েন্টগুলো খুব ভালোভাবে শিখতে হবে। যারা ভালো গ্রামার জানেন তারা কিন্তু এই ইনফিনিটিভের প্রশ্ন, সাবজেক্টিভ, ইনফিনিটিভ প্রশ্ন, সাবজেক্টিভের প্রশ্ন, এরপর এই যে রিডান্ডেন্সির প্রশ্ন, এটা যে ডাবল রিপিট হয়েছে, এই প্রশ্নগুলো পারবেন। এখানে অনেক প্রশ্ন আছে পারার মতো, তো ফেল করার মতো প্রশ্ন না, যারা বুঝে পরীক্ষা দিয়েছেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।